হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডু সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ডিফ্লেশন এবং স্ট্যাগফ্লেশন, এইগুলো থেকে আমরা কোয়েশ্চেন আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে, সেই রকমই কোয়েশ্চেন আলোচনা করব ইনফ্লেশন এই চ্যাপ্টার থেকে। তো দেখা যাক আজকের ভিডিও ক্লিপ ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে কজ অফ ইনফ্লেশন, যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণটা কি, মুদ্রাস্ফীতির কারণ হিসাবে কি রয়েছে। তো ইনক্রিজ ইন মানি সাপ্লাই, মানি সাপ্লাইটা বেড়ে গেছে তার কারণে। ফল ইন প্রোডাকশন, প্রোডাকশনটা কমে গেছে, মানে উৎপাদন কমে গেছে। ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন, তার মানে টাকার পরিমাণ, মানি সাপ্লাইটা বেড়ে গেছে এবং অন্যদিকে উৎপাদন কমে গেছে, এই কারণটা কি। আর ডিক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন, বলছে মানি সাপ্লাই কমে গেছে, তাহলে মানি সাপ্লাই যদি কমে যায়, মানি সাপ্লাই মানে টাকার মার্কেটের মানি সাপ্লাই নেই, লিকুইডিটি নেই। যদি মানুষের কাছে টাকাই না থাকে তাহলে দাম বাড়বে কি করে, তাহলে তো দাম বাড়বে না কখনো। তার মানে প্রথম পয়েন্টটা ঠিক রয়েছে, সেকেন্ড পয়েন্টটা ঠিক রয়েছে, কিন্তু থার্ড যে পয়েন্টটা, সেখানে এই প্রথম এ এবং বি দুটোকেই ইনক্লুড করে দেওয়া হয়েছে, আর সি পয়েন্টটা তো বলছে ডিক্রিজ মানি সাপ্লাই, সুতরাং এই অপশনটা তো হবে না। সুতরাং সি অপশনটা হচ্ছে রাইট অপশন। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনের আনসার সি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখি 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন, আ জিরো রেট অফ ইনফ্লেশন অবটেন্স নেসেসারিলি ইন এ ইয়ার ওয়্যার দ্য অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন। তার মানে এই কোয়েশ্চেনটার অর্থ যেটা বলতে চাইছে যে আ জিরো রেট অফ ইনফ্লেশন, জিরো রেট মানে একেবারে ইনফ্লেশন নেই, মুদ্রাস্ফীতি একেবারে জিরো, একেবারে জিরো, একেবারে জিরো। অফটেন্স নেসেসারিলি ইন এ ইয়ার ওয়্যার দ্য অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন, অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন বলছে যেখানে ইনফ্লেশন জিরো, সেই জায়গাটাতে বার্ষিক আমাদের অ্যানুয়াল রেট কিরকম হবে, ইন এভরি উইক অফ দ্য ইয়ার ইজ জিরো। তার মানে প্রত্যেক সপ্তাহে কি জিরো হবে। ইজ ফলিং ইন এভরি উইক অফ দ্য ইয়ার, তারপরে ইজ বোথ দ্য ফলিং অ্যান্ড রাইজিং ইন এ ইয়ার, ইজ কনস্ট্যান্ট ইন এভরি উইক অফ দ্য ইয়ার। তার মানে কোয়েশ্চেনটা এটা বলতে চেয়েছে যে আর জিরো রেট অফ ইনফ্লেশন অবটেন্স নেসেসারিলি ইন এ ইয়ার, যে কোনো একটা বছরে আমার জিরো ইনফ্লেশন রয়েছে, মুদ্রাস্ফীতি কত রয়েছে, জিরো। তার অর্থ কি বলতে চাইছে, সেখানে জিরো ইনফ্লেশনে বলছে যে সেখানে তাহলে অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশনে কি রকম প্রভাব পড়বে। তাহলে অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন বলে যে এভরি উইক, মানে সেই বছর, মানে একটা বছর আমি যদি ধরি 2021-এর একটা বছর, এই বছরে যতগুলো, আমি বলছি এই বছরে ইনফ্লেশন জিরো, তার মানে অর্থটা কি বলতে চাইছে, এখানে প্রত্যেক সপ্তাহে যতগুলো সপ্তাহ আছে, 52টা সপ্তাহ, 52টা সপ্তাহেই দামটা বাড়েনি, দামটা বাড়েনি। তাহলে বলেছে এখানে যে ইন দ্য এভরি উইক অফ দ্য ইয়ার ইজ জিরো, যেহেতু ইনফ্লেশনটা আমাকে জিরো বলেছিল, সুতরাং এই অপশনটা হবে 2 এর ক্ষেত্রে আমার এ নম্বর অপশনটা হবে কারেক্ট অপশন, এ নম্বর অপশনটা হবে কারেক্ট অপশন। নেক্সট দেখি, হু অ্যামাং দি ফলোইং ইজ মোস্ট বেনিফিটেড ফ্রম দি ইনফ্লেশন, বলছে ইনফ্লেশনের ফলে, ইনফ্লেশন যখন মুদ্রাস্ফীতি হবে, তো মুদ্রাস্ফীতিতে আমরা যে ইফেক্ট, যে কাদের উপর প্রভাবটা পড়ে, আমি যদি গভর্নমেন্ট পেনশনার দেখি, যে সব থেকে ব্যাডলি ইফেক্ট এদের উপর পড়ে যখনই মুদ্রাস্ফীতি বাড়ে। যারা স্যালারি পায়, যারা ফিক্সড ইনকাম, যাদের যাদের যারা স্যালারি পেনশনার যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা সব থেকে বেশি হয়। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যারা হোল্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে কি প্রভাবটা পড়ে, যারা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, তার মানে মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যারা সেভিংস অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট রয়েছে, সেই ক্ষেত্রে যে টাকার পরিমাণ কি হবে, সেক্ষেত্রে মানে মার্কেটে প্রচুর লিকুইডিটি, মানে নগদ ক্যাশের পরিমাণ বেশি, তখন সেভিংস অ্যাকাউন্টে সেখানে কি করা হবে, সেভিংস অ্যাকাউন্টের প্রভাবটা পড়বে, তারা কিন্তু অটোমেটিক্যালি সেভিংস অ্যাকাউন্টের রেটটা বাড়িয়ে দেওয়া হবে ব্যাংক থেকে, যাতে মানুষ বেশি বেশি টাকা এবার ব্যাংকে ডিপোজিট করে, মার্কেট থেকে যাতে নগদ টাকাটা চলে আসে। ক্রেডিটার্স এবং ডেবটর্স, বুঝতে পারছেন, ক্রেডিটার্স, ক্রেডিটার্স মানে এর যারা বেনিফিটেড হচ্ছে, আর ডেবটর্স তো যারা, যাদের থেকে আমাদের টাকা চলে যাচ্ছে, ডেবিট মানে টাকা চলে যাওয়া, আর ক্রেডিট মানে টাকা আসছে আমার কাছে, তো কারা বেনিফিটেড হচ্ছে, ক্রেডিটার্স এর উপর বেনিফিট কি পড়ছে,
আর ডেপ্টরস এর উপরে বেনিফিট কি পড়ছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে ফার্স্ট কেসে আমরা যদি দেখি, যে ফার্স্ট কেসে সেখানে আমরা দেখব যে ডেপ্টরস এর উপর এখানে বলা হয়েছে মোস্ট বেনিফিটেড, সব থেকে বেনিফিটেড কারা হবে। তাহলে বেনিফিটেড বেনিফিটেড হচ্ছে না, যারা সেভিংস অ্যাকাউন্ট আছে তারাও বেনিফিটেড হচ্ছে না। আমার যদি ক্রেডিটর্স বলি, ক্রেডিটর্স মানে যে টাকা দিচ্ছে তার কাছে টাকা নিতে যাবে না, তার মানে যে টাকা ঋণ নিচ্ছে তার কাছে টাকা প্রচুর পরিমাণে আছে, সব থেকে বেশি যদি লাভবান হয় তাহলে ডেপ্টরসটা হবে। ওকে, তাহলে ডেপ্টরসটা হবে, তার কাছে সব থেকে বেনিফিটেড, মূল্য বৃদ্ধি এত বেশি বেড়েছে। ওকে, তাহলে সব থেকে বেনিফিটেড মানে এখানে তিনজন ব্যক্তিরই কিন্তু কি হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট পড়ছে, এবং সব থেকে যদি ইফেক্টেড হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট পেনশনার যারা আছে তারা। নেক্সট, দ্য প্রাইস রাইজ গোজ ইন ফেভার অফ দোজ হু আর, বলছে দাম মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা কাদের পক্ষে আছে, ইন ফেভার অফ দোজ। হ্যাঁ, এখানে ঠিক আগের কোয়েশ্চেনটার মতো 6 নম্বরের যে কোয়েশ্চেনটা 7 নম্বরের কোয়েশ্চেন মোটামুটি একই ভাবে বলা যেতে পারে, যে এই মূল্য বৃদ্ধির ফলে কারা লাভবান হচ্ছে। তো পেনশনার হচ্ছে না, গভর্নমেন্ট সার্ভেন্ট হচ্ছে না, বিজনেসম্যান অবশ্যই হবে না, কেন দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ফলে ওদের কিন্তু অ্যাকচুয়ালি লাভ হচ্ছে না, কেন জিনিসপত্রের দামটা বেড়ে গেছে, তার মানে বেশি দামে বিক্রি করবে সেরকম নয়। এখানে ডেপ্টর যে আছে, ঋণ গ্রহীতা আছে, তাদের কিন্তু লাভটা বেশি হবে। ওকে, তাদের লাভটা বেশি হবে, তাদের মার্কেটে তাদের কাছে হাতে টাকা অনেক বেশি বেশি চলে আসবে, অনেক বেশি বেশি টাকা আসবে। তাহলে 6 নম্বর এবং 7 নম্বর সেম কোশ্চেন, এটা 7 এর, তাহলে এ নম্বর আনসারটা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, which one of the following is likely to be the most inflationary in its effect? inflationary in its effect, সেই ক্ষেত্রে যদি দেখি যে এখানে যে রিপেমেন্ট অফ এ পাবলিক ডেপ্ট, borrowing from the public to finance a budget deficit, borrowing from bank to finance a budget deficit, creating new money to finance a budget deficit. Which one of the following is likely to be the most inflationary in its effect? মানে এখানে নিচে যে দেওয়া আছে তার মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলছে, মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলে থাকছে, সেটা সব থেকে কোনটা। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহলে এই যে নতুন আমরা মানি তৈরি করছি, যে ওয়ান অফ দ্য লাইকলি টু বি দ্য মোস্ট ইনফ্লেশনারি, যে আমরা এটাকে করার জন্য রিপেমেন্ট অফ এ পাবলিক ডেপ্ট, মানে আমাদের যে খরচ আছে সেটাকে আমি কি করছি, শোধ করে দেব এই সময়ে শোধ করে দেব। বারোইং ফ্রম দ্য পাবলিক, আমি সাধারণ মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি কি করছি, বাজেটটাকে পূরণ করছি এই সময়ে, করাটা ঠিক হবে? নাকি বারোইং ফ্রম ব্যাংক টু ফিন্যান্স, আমি ব্যাংকের কাছ থেকে ধার নিলাম আর ধার নিয়ে আমি ডেফিসিটটাকে পূরণ করলাম। ডেফিসিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সরকারের যে আয় এবং সরকারের যে খরচ, এই দুটোর মধ্যে যে পার্থক্য, এটাকে বলা হয় ডেফিসিট। তো বলছে ডেফিসিটটাকে, তার মানে সরকারের আয় যদি 100 টাকা হয় আর খরচটা যদি 120 টাকা হয়, তার মানে এর মধ্যে পার্থক্য হচ্ছে 20 টাকা, তাহলে এটা হচ্ছে ডেফিসিট। তো এই 20 টাকার ঋণটা আমি শোধ করব পাবলিকের কাছ থেকে নিয়ে, নাকি ব্যাংক থেকে নিয়ে, নাকি ক্রিয়েটিং নিউ মানি টু ফিনান্স আ বাজেট ডেফিসিট, ওকে, নাকি তোমার বলছে ক্রিয়েটিং, নতুন আমি টাকা তৈরি করব, নতুন টাকা তৈরি করে কি করব, সাধারণ মানুষকে সেই টাকাটা আমি প্রোভাইড করব, বলছে কোন পয়েন্টটা, ওকে, কোনটা অলরেডি হবে। তার মানে এবার আমি যদি এই পয়েন্টগুলো যতগুলো বলছি তার মধ্যে এই পয়েন্টটা যদি আমি এক্সপ্লেন করি, তাহলে সব থেকে মানে আমাদের এখানে যতগুলো মেথড আছে, পাবলিকের যেমন ডেবটা আমি পূরণ করতে পারবো না সেই সময়, তাহলে নতুন আমি টাকা তৈরি করব, সেই টাকা তৈরি করে আমি আমার যে বাজেট ডেফিসিট রয়েছে, আমার যে পার্থক্যটা রয়েছে, সেটাকে আমাকে পূর্ণ করতে হবে। এটাই এখানে যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে সব থেকে ইফেক্টিভ পয়েন্ট হচ্ছে ডি নম্বর পয়েন্টটা। কেন, আমার যখন আমি কি করব, টাকা করব, তার মানে সেই টাকাটা আমার প্রোডাকশন বাড়াবে। এবারে যখন প্রোডাকশন বাড়াবে তাহলে অটোমেটিক্যালি যখন প্রোডাকশন মানে সাপ্লাই বেড়ে যাচ্ছে, আর সাপ্লাই বেড়ে গেল মানে মানুষের যে ডিমান্ড, অ্যাকচুয়ালি ইনফ্লেশনটা ডিমান্ডটা তখন কি করবে, ফুলফিল করতে পারবে সাপ্লাইয়ের মাধ্যমে। তার জন্য ক্রিয়েটিং নিউ মানি ইজ দ্য বেস্ট মেথড বলা যেতে পারে সেই ক্ষেত্রে। ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপেলড উইথ, ইকোনমিক যে গ্রোথ আমাদের যে মূল্য বৃদ্ধি, বলছে এখানে
অর্থনৈতিক যে বৃদ্ধি সেটা কার সাথে আমি বলতে পারি যে একই রকম অর্থে ব্যবহার করা যেতে পারে, একই রকম স্কাপেলড উইথ, এটা মুদ্রাস্ফীতির সাথে আমি সম্পর্কযুক্ত ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক বৃদ্ধিটা কার সাথে এটা সম্পর্কিত, সেই কোশ্চেনটা আমাকে চেয়েছে এখানে। তার মানে ইকোনমিক গ্রোথের সাথে একেবারে ডিরেক্টলি আমাদের ইনফ্লেশনটা কিন্তু সরাসরি জড়িত রয়েছে। ইকোনমিক গ্রোথ হচ্ছে তার মানে ইনফ্লেশন হচ্ছে। ইনফ্লেশন আমি বলেছিলাম যে ইনফ্লেশন সেই অর্থে কিন্তু ভালো, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হওয়া ভালো, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হওয়া উচিত। নেক্সট কোয়েশ্চেন, 9 নাম্বার কোয়েশ্চেন। ইন ইন্ডিয়া ইনফ্লেশন ইজ মেজার্ড বাই, ইনফ্লেশন আমরা মেপে থাকি সাধারণত কার থ্রুতে মেপে থাকি? হোলসেল প্রাইস ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে, নাকি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর রুরাল অ্যান্ড নন ম্যানুয়াল ওয়ার্কার্স, ইয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার ওয়ার্কার্স? তো আমরা প্রথমেই বলি, আমরা তিনটা মেথডে কি করে থাকি, ইনফ্লেশনটা মেজার করে থাকি। ডব্লিউপিআই, তো ডব্লিউপিআই এর ক্ষেত্রে একটা হলো, 2 নম্বর হচ্ছে সিপিআই, আর 3 নম্বর হচ্ছে জিডিপি ডিফ্লেটার। তো এই তিনটা মেথডের মধ্যে সব থেকে ভালো মেথড হচ্ছে জিডিপি ডিফ্লেটার। তো জিডিপি ডিফ্লেটারের পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি না আমি। তাহলে বাকি থাকলো দুটো পয়েন্ট, ডব্লিউপিআই এবং তার মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স। তার মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স মানে হচ্ছে হোলসেল মার্কেটে জিনিসপত্রের দাম কত বেড়েছে সেটা যখন বের করছি সেটাকে আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্স বলে থাকি। সিপিআই মানে হচ্ছে যে কনজিউমার, একেবারে যখন কাস্টমার দোকানদারের কাছ থেকে যখন জিনিস কিনছে সেই অবস্থায় প্রোডাক্টের দাম কতটা বেড়েছে তার রেসপেক্টে হলো সিপিআই। তো সিপিআই মানে ডব্লিউপিআই এর থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে সিপিআইটা একটা মানে ভালো মেথড, বেটার মেথড। কিন্তু তিনটে মেথডের মধ্যে কম্পেয়ার করলে জিডিপি ডিফ্লেটার মেথডটা সব থেকে বেস্ট মেথড। তো এখানে হোলসেল প্রাইস ইন্ডেক্সটা আমার কি করব, এখানে কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর আরবান নন ম্যানুয়াল ওয়ার্কার্স বলেছে, তাহলে শুধুমাত্র আরবান হয় না, আরবানও হবে রুরালও হবে, তার জন্য এই পয়েন্টটা হবে না। প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার ওয়ার্কার শুধুমাত্র তাদের ক্ষেত্রেই নেওয়া হয় তা নয়, তাহলে ন্যাশনাল ইনকাম ডিফ্লেশনের মাধ্যমে আমার এখানে ডিফ্লেটারের কথা বলেছিলাম, তাহলে এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি একদম এক্স্যাক্টলি মেজার করছে, সেটা হলো এ নম্বর পয়েন্টটা হচ্ছে মেজারিং করছে। তাহলে এই হয়ে গেল আমাদের ডব্লিউপিআই। এবং এই ডব্লিউপিআই যেহেতু বলছি যে ডব্লিউপিআই মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেজার করে থাকে। সিপিআই যদি দেখি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মেজার করে থাকে, মানে এটাকে বের করেন। তাহলে এর সাথে দুটো মিনিস্ট্রি লিঙ্কড রয়েছে সেটাও বলে দেওয়া হলো যে দুটো মিনিস্ট্রি কোন মিনিস্ট্রি দুটো এখানে লিঙ্কড রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি যে ইন জেনারেল লেভেল যখন জেনারেল প্রাইসটা বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রাইস অফ মে বি কস্ট বাই, যে জেনারেল প্রাইসটা বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে কি কারণে? তাহলে একটা কারণ বলা যেতে পারে অ্যান ইনক্রিজ ইন দ্য মানি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে অবশ্যই, আর ডিক্রিজ ইন দ্য অ্যাগ্রিগেট লেভেল অফ আউটপুটটা কম হয়ে গেছে সেই কারণ, ইনক্রিজ ইন দ্য ইফেক্টিভ ডিমান্ড, ওকে, মানুষের যে ডিমান্ড যে চাহিদা সেই জায়গাটাও কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, সেই চাহিদাটা বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু সেটা হতে পারে। তার মানে এক নম্বরটা ঠিক রয়েছে, মানে সাপ্লাই ঠিক হচ্ছে। আমার ডিক্রিজ হয়েছে তার মানে আউটপুট মানে সাপ্লাই কমে গেছে, এটাও ঠিক রয়েছে। 3 নম্বর ইনক্রিজ ইন দ্য ইফেক্টিভ ডিমান্ড বেড়ে গেছে, অবশ্যই এটাও ঠিক বলেছে। তার মানে তিনটা পয়েন্টই ঠিক আছে। তার মানে প্রথম অপশন হচ্ছে না, সেকেন্ড অপশন হচ্ছে না, থার্ড অপশন হচ্ছে না, ফোর্থ পয়েন্টটা হচ্ছে 4-এর ডি নম্বর হচ্ছে আনসার, এখানে 4-এর ডি হলো আনসার এই ক্ষেত্রে। নেক্সট যদি দেখা হয় নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কনসিডার এখানে কতগুলো ইনফ্লেশন বেনিফিট ডেপ্টার্স, অলরেডি আমি বলেছি যে সব ক্রেডিটার্স কিন্তু ব্যাডলি ইফেক্ট হয়, স্যালারি যারা পায় তাদের ক্ষেত্রেও কিন্তু সব থেকে খারাপ প্রভাবটা পড়ে। বলছে বেনিফিট বন্ড হোল্ডার, যারা বন্ড হোল্ড করে তাদের উপর প্রভাবটা, তারা কিন্তু লাভবান হয়, যারা বন্ড হোল্ড করে থাকে তাদের ক্ষেত্রে লাভ হয়। তাহলে এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বলেছে দুটো স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি ঠিক রয়েছে সেই স্টেটমেন্ট আমাকে বলতে হবে। তো বন্ড যারা হোল্ডার, যখন আমি বন্ড হোল্ড করছি হঠাৎ করে কি হলো, সেই জিনিসটার দাম সে কি হচ্ছে, মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধি পেয়ে গেলে যখনই এটা বেনিফিট করছে না
কিন্তু একজনের ক্ষতি করছে। যখনই একটা বন্ড হোল্ড করে আছে দুজন ব্যক্তির মধ্যে, তখন কিন্তু এখানে শুধুমাত্র প্রথম পয়েন্টটা ঠিক বলছে, বাকিগুলো কিন্তু ঠিক নয়। তার মানে 5-এর এ নম্বর অপশনটা হচ্ছে রাইট আনসার। রাইট আনসার। নেক্সট আমরা যদি কোয়েশ্চেন দেখি, এখানে 10 নম্বর যে কোয়েশ্চেনটা দেখছি, যে এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে। অ্যাজিউম দ্য কনজিউমার সিপিআই দেওয়া আছে কত সালে, 1970 সালে। হ্যাঁ, 1970 সালে। কোয়েশ্চেনটা অনেক পুরনো কোয়েশ্চেন, যদিও ওটা এখানে এর রেসপেক্টে জাস্ট আমি জিনিসটা বুঝবো কনসেপ্টটা, এখানে কোয়েশ্চেনটা দ্যাটস নট ইম্পর্টেন্ট। তো বলছে যে অ্যাজ প্রেজেন্ট ইজ অ্যাট প্রেজেন্ট, বলছে যে আগে 1970 সালে কত ছিল, 100 টাকা যে জিনিসটার দাম ছিল। আর যখন এটা বের করছে, এই কোয়েশ্চেনটা ফ্রেম করছে 1988 সালে, তার মানে সেই সময় আশেপাশের সময়টাকে বলছে, যে ওই জিনিসটার 1970 সালে যে জিনিসটার দাম ছিল ক টাকা, 100 টাকা, সেটা 1988-র কাছাকাছিতে সেই জিনিসটার দাম 500 টাকা হয়েছে। এর অর্থটা কি, এর অর্থটা কি সেটাকে আমাকে এক্সপ্লেন করতে বলেছেন। প্রাইস অফ অল গুডস অ্যান্ড কমোডিটিস হ্যাভ ইনক্রিজড 5 টাইমস, যে 5 গুণ দাম বৃদ্ধি পেয়েছে। 5 গুণ দাম আমরা জানি জিডিপি ডিফ্লেটারের মাধ্যমে, জিডিপি ডিফ্লেটারের মাধ্যমে যেটা বের করে থাকি, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট প্রাইস মাইনাস হচ্ছে তোমার না কারেন্ট প্রাইস মাইনাস কনস্ট্যান্ট প্রাইস, মানে কারেন্ট প্রাইস হচ্ছে 500 টাকা বাই হচ্ছে আমার কত, 100 টাকা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস, তার মানে 5 গুণ। তার মানে পূর্বের তুলনায় এটা জিডিপি ডিফ্লেটার, এটাকে বলা হয় জিডিপি ডিফ্লেটার, এবং এই জিডিপি ডিফ্লেটারের মাধ্যমে মূল্য বৃদ্ধি কত পেয়েছে সেটা আমরা মেপে থাকি। প্রাইস অফ অল গুডস, সমস্ত গুডস কিন্তু আমরা মেজার করে থাকি। কমোডিটিস হ্যাভ ইনক্রিজড 5 টাইমস, 5 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 কি করে পেলাম সেটা বুঝলাম। প্রাইস অফ অল কনজিউমার গুডস হ্যাভ ইনক্রিজড 5 টাইমস, 5 গুণ বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে। এবং নেক্সট, প্রাইস অফ অল আইটেমস ইন এ স্পেসিফাইড লিস্ট হ্যাভ ইনক্রিজ, 400 গুণ মূল্য বৃদ্ধি পেয়েছে। বা প্রাইস হ্যাভ ইনক্রিজড অ্যান্ড দ্য ওয়েটেজ মিন প্রাইস ইনক্রিজড ফর স্পেসিফিক আইটেম ইজ 400। তার মানে এখানে কিন্তু আমি সমস্ত আইটেমের কথা বলিনি, আমি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে একটা লিস্টেড রয়েছে, সেই লিস্টেড আইটেমের কথা বলা হয়েছে। যে দেখো, প্রাইস হ্যাভ ইনক্রিজড অ্যান্ড ওয়েটেড মিন প্রাইস, আমি ওয়েটেড মিন যে জিনিসগুলো আমি ওয়েট করতে পারবো সেই জিনিসগুলোর কথা বিশেষ করে বলে। আর সেই ক্ষেত্রে আমি কি করছি, তখন আমি 500 মাইনাস মানে 400 বৃদ্ধি পেয়েছে, তাহলে 400 ওকে কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, 100-র মধ্যে, আর এটা পার্সেন্টেজে বের করলাম, তাহলে 400%। তার মানে এই অপশনটা আমার ঠিক বলেছে, ডি নম্বর অপশনটা ইজ দ্য রাইট অপশন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনস। ওকে, এখানে অল কথাগুলো যেহেতু বলে দেওয়া হয়েছে, সেই কারণেই কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু ভুল রয়েছে। ক্লিয়ার হলো? সমস্ত প্রোডাক্ট হবে না। নেক্সট আমরা যখন কোয়েশ্চেন দেখছি, সেখানে নেক্সট কোয়েশ্চেনে প্রাইস অফ হুইচ অফ দ্য ফলোইং কমোডিটিস আর কনসিডার্ড ডব্লিউপিআই, যে কোন কমোডিটি গুলোকে ডব্লিউপিআই এর আন্ডারে রাখা হয়ে থাকে। এখানে অপশনগুলো প্রাইমারি গুডস রয়েছে, প্রাইমারি গুডস রয়েছে, 2 নম্বর অয়েল রয়েছে, 3 নম্বর ম্যানুফ্যাকচার্ড গুড, যে একদম প্রস্তুত হয়ে যাওয়া এরকম কিছু জিনিস। তাহলে কোনগুলো এই ডব্লিউপিআই এর মধ্যে রাখা হয়, আমরা যে হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে কোনগুলোকে কাউন্ট করা হয়, কোনগুলোকে নেওয়া হয়ে থাকে, জাস্ট এই পয়েন্টটা বলা হয়েছে। তো বিশেষ করে এখানে যতগুলো আমি প্রাইমারি গুডস অবশ্যই নেওয়া হয়, অয়েল তো অবশ্যই নেওয়া হবে, তার সাথে ম্যানুফ্যাকচার্ড গুড এটাও নেওয়া হয়। ওকে, এটাও নেওয়া হয়। তাহলে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টই কিন্তু কারেক্ট। তার মানে ডি অপশনটা ইজ দ্য রাইট অপশন। ডি অপশনটা হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে রাইট অপশন। তাহলে নেক্সট আমরা দেখব যে এখানে মানে 3টা কথা আমি মনে রাখবো। প্রথম হচ্ছে প্রাইমারি গুডসটাকে কাউন্ট করা হবে, নেক্সট হচ্ছে ফুয়েলটাকে, ফুয়েলের মধ্যে অয়েল চলে আসবে, আর 3 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচার্ড গুড, ম্যানুফ্যাকচার্ড গুডস গুলো। তো এখানে 3টা পয়েন্টই দিয়েছি আমি, এর ক্ষেত্রে বের করে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং কনজিউমার প্রাইস ইন্ডিসেস। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য, এগ্রিকালচার লেবারদের জন্য, রুরাল যারা লেবার আছে তাদের জন্য, নাকি আরবান নন ম্যানুয়াল এমপ্লয়ীদের জন্য, কাদের জন্য এটা করা হয়ে থাকে, কাদের জন্য এটা করা হয়ে থাকে, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। ওকে, কোথায় এসছে, এটা বিহার পিএসসি তে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। তো আমরা যদি দেখি যে এখানে যখন আমি বের করছি,
এখানে যখন আমি এই পয়েন্টটা বের করছি সেই ক্ষেত্রে দেখবো যে কনজিউমার প্রাইস শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের ক্ষেত্রে করা হয়, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের ক্ষেত্রে, তো এগ্রিকালচার লেবারার্সদের ক্ষেত্রে, নাকি রুরাল লেবারার্সদের ক্ষেত্রে, নাকি এখানে বলা হয়েছে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর আরবান নন ম্যানুয়াল এমপ্লয়ীদের ক্ষেত্রে করা হয়। ওকে, নন এমপ্লয়ীদের ক্ষেত্রে করা হয়ে থাকে। তার মানে ন্যাশনাল লেভেলে, এখানে জাস্ট একটা পয়েন্ট আমি আগে বলে দিই তারপরে আনসারটা আসছেই, যে আমরা যখন ন্যাশনাল লেভেলে যে অ্যাকচুয়ালি 4 রকমের ইন্ডেক্স বের করা হয়, মানে 4 ক্যাটাগরির কনজিউমার সিপিআই বের করা হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে সিপিআই ফর 1 নম্বর হচ্ছে সিপিআই ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যেটা এই ফার্স্ট অপশনটাতে দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে সিপিআই ফর এগ্রিকালচার, যারা লেবারার তাদের দেখো সেকেন্ড অপশনটাতে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে 3 নম্বর সিপিআই ফর রুরাল, যারা লেবারার্স আছে সেটাও দেখতে পাচ্ছি এই পয়েন্টটাতে। এবং ফোর্থ যে আমি 4টা বললাম যে সিপিআই ফর আরবান নন ম্যানুয়াল এমপ্লয়ি। তাহলে আরবান নন ম্যানুয়াল এখানে 4টাই এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, যে এই যে সিপিআই 4টা ক্যাটাগরিতেই বের করা হয়, সেই 4টা ক্যাটাগরি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এই 4টা ইন্ডেক্সের মধ্যে কোনটা বের করে থাকে? তাহলে আমরা জানি, এটা অবশ্যই জানি যে সিপিআই আমরা করে থাকি, এবং এটা আমাদের 4টা অপশনই তাহলে ঠিক। তার মানে ডি নম্বর অপশনটা হবে 16 ডি নম্বর অপশনটা হবে রাইট অপশন। এর সাথে সাথেই বলবো যে সিপিআই, আমি সিপিআই বললাম যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বের করে থাকে। এটা সিএসও রিলিজ করে থাকে। সিএসওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত, সিএসওর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। তার সাথে সাথে আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার যে প্রথম আমরা যে এই যে 2-3টা বললাম, যে তোমার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এগ্রিকালচার লেবার, রুরাল, এই 3টা রিপোর্ট কিন্তু পাবলিশ করে থাকে, যেটা রিপোর্টটা রিলিজ করে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। আর এই যে বাকি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বের করে থাকে। এই হলো কারা রিলিজ করে সেই কোয়েশ্চেনটা বলে ফেললাম। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন, the new series of a wholesale price released by the government of India is with reference to the base price of, ওকে, কোন বছরটাকে? এটা 2000 এতে করা হয়েছিল। তো ডব্লিউপিআই বর্তমানে, এই কোয়েশ্চেনটার আনসার আমি বলবো না এখানে, এখানে যে আনসারগুলো আছে আমাদের বর্তমানে রেসপেক্টে কোয়েশ্চেনটা হবে না, তাহলে বর্তমানে রেসপেক্টে যখন কোয়েশ্চেনটা হবে তাহলে সেটা হবে 11-12। তার মানে বর্তমানে ডব্লিউপিআই বের করা হয় 11-12কে, আর এই সিপিআই বের করা বেস, সিপিআই এর ক্ষেত্রে বেস ইয়ার হচ্ছে 2012। ক্লিয়ার হলো? তাহলে ডব্লিউপিআই এর ক্ষেত্রে বেস ইয়ার হচ্ছে 11-12, আর সিপিআই এর ক্ষেত্রে বেস ইয়ার হচ্ছে 11-12। সুতরাং এইরকম কোয়েশ্চেনটা রেসপেক্ট আমি বললাম, এটা অনেক পুরনো কোয়েশ্চেন বলে। The base year for wholesale price index, okay, has been changed by the government of India from 2004-5 থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিসে চেঞ্জ করেছে? এটা কোয়েশ্চেনটা 2018-তে এসেছে এবং অপশনও দেওয়া রয়েছে যে ডব্লিউপিআর, আমি কিছুক্ষণ আগেই জাস্ট বললাম যে ডব্লিউপিআর ক্ষেত্রে এটা হয় এবং সিপিআই এর ক্ষেত্রে 12টাকে নেওয়া হয়। Which of the following brings out the consumer price index number for the industrial worker? ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে কে রিলিজ করে থাকে? আমি অলরেডি এই কোয়েশ্চেনটা কিন্তু আগের কোয়েশ্চেনে আলোচনা করলাম, যে অ্যাকচুয়ালি সিপিআই চারটা ক্ষেত্রে সিপিআই, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এগ্রিকালচার এবং রুরাল লেবার যারা আছে পুরোটাই বের করে থাকে লেবার বিউরো বের থাকে, যেটাকে আমরা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট বলে থাকি সেটা। তার মানে সি নম্বর 17 এর আমার সি নম্বর অপশনটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, which reference to the wholesale price index consider the following statement? Okay, the new WPI series with base 1930, তাহলে এটা হবে না। তার মানে এখন এটা অনেক পুরনো কোয়েশ্চেন বলে এটা হয়েছে, পুরনো কোয়েশ্চেন হয়েছে, তাহলে সেটাকে এখন আমাদের বেস ইয়ার কিন্তু এখন 11-12 ধরে করতে হবে। হ্যাঁ, the new WPI series becomes effective from, ওকে, কখন থেকে ইফেক্টিভ হবে? তাহলে এটাও আমাদের থেকে হবে 1 এপ্রিল 2011 থেকে। The weight for electricity has increased in the new WPI series. ওকে, ইলেকট্রিসিটি সেখানে বৃদ্ধি পেয়েছে, সেটা ব্যাপারটা। তার মানে এই কোয়েশ্চেনটা অনেক ওল্ড কোয়েশ্চেন, সুতরাং এই কোয়েশ্চেনটাকে আমি কনসিডার করব না, এই কোয়েশ্চেনে অনেক চেঞ্জেস হবে। টেম্পোরারি কন্ট্রোল অফ ইনফ্লেশন ক্যান বি ইফেক্টেড বাই, টেম্পোরারি মানে সামান্য একটা দাম বাড়লো বলছে, সেটাকে ক্যান বি ইফেক্টেড বাই ইনক্রিজিং দ্য প্রাইস,
ইনক্রিজিং দ্য ট্যাক্স ইয়া রিডিউসিং দ্য প্রাইস ইয়া রেস্ট্রেন্ট অন দ্য গ্রোথ, বলছে কোন জিনিসটাকে মাধ্যমে আমরা সেটাকে ইফেক্টিভ করতে পারি। তো ইফেক্টিভ সেই ক্ষেত্রে করা যেতে পারে, সেটা হচ্ছে একেবারে আমার ইনক্রিজিং ট্যাক্সটাকে বাড়িয়ে দাও। ট্যাক্সটাকে বাড়িয়ে দিলে অটোমেটিক্যালি মার্কেট থেকে টাকা চলে আসবে, মার্কেট থেকে কিন্তু নগদ টাকার পরিমাণ কমে যাবে। এটা একটা মেথড বলা যেতে পারে। নেক্সট আমি কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখব 19 নম্বর কোয়েশ্চেন, ইজ আর নট দ্য সাপ্লাই সাইড ফ্যাক্টর রেসপন্সিবল ফর ইনফ্লেশন, হুইচ অফ দ্য ফলোইং আর নট দ্য সাপ্লাই সাইড ফ্যাক্টর, বলছে যে নিচে দেওয়া আছে তার মধ্যে সাপ্লাই সাইডের উপর নির্ভর করে না, মানে আমরা জানি ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করেই তো আজকে ইনফ্লেশনটা হয়। তাহলে ইনক্রিজ ইন এক্সপোর্ট, এক্সপোর্ট বেড়ে যাচ্ছে, এক্সপোর্ট যদি দেশের মধ্যে বেড়ে যায়, এক্সপোর্ট মানে বাইরে আমরা পাঠিয়ে দিচ্ছি, স্টোর করে রাখছি, আমরা গুদামজাত করে রাখছি। ইনক্রিজ ইন ক্রেডিট ক্রিয়েশন, অথবা ফেমাইন, কোনো দুর্ভিক্ষ দেখা দিল, তাহলে এখানে যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে হুইচ অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তার মানে এখানে দেখো এখানে বলা হয়েছে আর নট, তার মানে দেখো ইনক্রিজ ইন এক্সপোর্ট দ্যাট ইজ এ ওকে, তার মানে আর নট সাপ্লাই সাইড, এটা কি সাপ্লাই সাইডের সাথে সম্পর্কিত, বলছে কোনটা, তার মানে এটা সাপ্লাই সাইডের সাথে সম্পর্কিত, কেন যা তৈরি হচ্ছে সেটা পাঠিয়ে দিলাম, স্টোর করলাম, তাহলে অবশ্যই সাপ্লাইটার উপরে প্রভাব পড়ছে। ফেমাইন হচ্ছে দুর্ভিক্ষ, তার মানে প্রোডাকশনের উপর, উৎপাদনের উপর প্রভাব পড়ছে। কিন্তু এমন একটা পয়েন্ট যেটা কিন্তু প্রভাব যেটা নয়, এর সাথে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন। ক্রেডিট ক্রিয়েশন, আমি টাকার উৎপাদন, টাকা যখন বলছি সেই ক্ষেত্রে কিন্তু মানি সাপ্লাইয়ের কথাটা এর সাথে সাপ্লাইয়ের সাথে কিন্তু জড়িত নয়, সাপ্লাই সাইড ফ্যাক্টরস। তার মানে হুইচ অপশন, 3 নম্বর অপশন, 3 নম্বর অপশন এখানে ডি তে রয়েছে, 3 নম্বর অপশন। নেক্সট কোয়েশ্চেন, with reference to India, consider the statement, the wholesale price WPI in India is available on a monthly basis only, monthly basis এ এটা পাওয়া যায়, মান্থলি বেসিসে এটা পাওয়া যায় WPI ফুড আর্টিকেলস এর ক্ষেত্রে। এবার নেক্সট, as compared to CPI for industrial workers, okay, industrial workers, the WPI gives less weight to food articles, লিস্ট ওয়েট। তাহলে কোন স্টেটমেন্টটা এখানে বলেছে, যে কোন স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট বলা যেতে পারে, কোন স্টেটমেন্টটা, তাহলে এখানে যে দুটো স্টেটমেন্ট দেখলাম, যে WPI মান্থলি বেসিস অবশ্যই ঠিক বলেছে, এবং কম্পেয়ার বলছে, কম্পেয়ার যখন করছি তখন WPI বলছে ফুড আর্টিকেল গুলোকে কম গুরুত্ব দেয়, অবশ্যই এটাও ঠিক। তার মানে বোথ অপশন ইজ দ্য রাইট অপশন, তার মানে এখানে 15 সি নম্বর আনসারটা হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, which reference to the inflation in India, which of the following statement is correct? Okay, with reference to inflation in India, correct. তো ইন্ডিয়াতে controlling the inflation in India is the responsibility of the government of India only, যে শুধুমাত্র মানে ভারতবর্ষের মুদ্রাস্ফীতিকে কমানোর দায়িত্ব শুধুমাত্র সরকারের, এটা বলেছে প্রথম পয়েন্টটা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো এখানে রোল নেই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো রোল এখানে, এই ক্ষেত্রে তার কোনো রোল নেই, এটা কি বলা যেতে পারে, এটা কি বলা যেতে পারে, সেই ক্ষেত্রে রোল নেই। সেকেন্ড অপশন, সেটা হচ্ছে ডিক্রিজড মানি সার্কুলেশন, ডিক্রিজড আমার কি হচ্ছে, মানি সার্কুলেশন হেল্পস ইন কন্ট্রোলিং, যে মানি সাপ্লাইটাকে কি করে দাও, কমিয়ে দাও। ইনক্রিজড মানি সার্কুলেশন, মানি সার্কুলেশনটাকে বাড়িয়ে দাও এটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে, তাহলে কোন অপশনটাকে আমার বেস্ট অপশন, তার মানে এখানে বলা হয়েছে কারেক্ট, তার মানে প্রথম অপশনটা নয়, ঠিক নয়, কেন সরকারের শুধু দায়িত্ব নয়, রিজার্ভ ব্যাংকের রেসপন্সিবিলিটি নেই, এই কথাটা একবারে টোটালি ভুল, কেন সে মনিটারি পলিসি তার কাছে রয়েছে, সরকারের কাছে ফিসক্যাল পলিসি রয়েছে। বলছে মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দাও, অলরেডি মানি সাপ্লাই মার্কেটে প্রচুর, বাড়িয়ে দিয়ে হবে না, মানি সাপ্লাইটাকে কম করতে হবে, তাহলেই এটাকে প্রয়োগ করা যাবে, আদারওয়াইজ ইটস নট পসিবল টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন। নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা দেখবো, দ্য রেট অফ ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইন 1982 ওয়েন্ট ডাউন টু দ্য এক্সটেন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি, মানে রেট অফ ইনফ্লেশন ভারতবর্ষে, এটা অনেক পুরনো কোয়েশ্চেন, আমাদের 11-12 প্রেজেন্ট ইস্যুতে থাকবে, যেটা আমাদের এখন যে রেট অফ ইনফ্লেশন যেটা রয়েছে সেটা এখনো সিঙ্গেল ডিজিটে রয়েছে, এখন কিন্তু আমরা ডাবল ডিজিট ক্রস করিনি। ওকে, এইখানে তাহলে আমরা জাস্ট মনে রাখবো লেস দ্যান 10 রয়েছে আমাদের। ওকে, আমাদের হচ্ছে ওই 7.3 সামথিং এখন রেট অফ ইনফ্লেশন। ওকে,
নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখবো যেটা, সেটা হচ্ছে যে 26 নম্বর কোয়েশ্চেন। 26 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, বলছে কোনটা ইনকারেক্ট, কোনটা ঠিক নয়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি ইনফ্লেশনের সাথে সম্পর্কিত, এক্সপোর্ট কনসেশনস ফিসকাল পলিসির সাথে, ইম্পোজিশন অফ ট্যাক্সেস ইকোনমিক প্ল্যানিং এর সাথে সম্পর্কিত, ইনকাম স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে, ইয়া ডেফিসিট বাজেটিং ইনফ্লেশনের সাথে সম্পর্কিত। এখানে বলেছে কোন অপশনটা, এ বি সি ডি, এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে। তো এখানে তিনটা অপশনের মধ্যে হুইচ অপশন ইজ দ্য মোস্টলি কারেক্ট অপশন বলা যেতে পারে। তাহলে আমি যদি দেখি, প্রথমে দেখি প্রথম পয়েন্টটাকে, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা তো ইনফ্লেশনের সাথে সম্পর্কিত রয়েছে, রয়েছে তো ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপোর্ট কনসেশন, সেটা ফিসকাল পলিসির সাথে সম্পর্কিত। ইম্পোজিশন অফ ট্যাক্সেস, সেটা হচ্ছে ইম্পোজিশন অফ ট্যাক্সেস সেটা ইকোনমিক প্ল্যানিং এর পার্ট নয়, কিন্তু ইকোনমিক প্ল্যান সেটা কিন্তু অলছে সিবিডিটির কাজ, যে ট্যাক্সে ইম্পোজ করবে। সেটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস হতে পারে অথবা ইনডিরেক্ট ট্যাক্সেস হতে পারে, তাদের কাজ, ইকোনমিক প্ল্যানিং এর কাজ নয়। তাহলে 3 নম্বর অপশনটা রং অপশন। নেক্সট হচ্ছে ইনকাম স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং অবশ্যই ইনকাম যেরকম হবে তার লিভিং অফ স্ট্যান্ডার্ড সেই রকম হবে, মানুষের জীবনযাত্রার ধরন সেই রকম হবে। ডেফিসিট বাজেটিং, ডেফিসিট বাজেটিং এটা কিন্তু মনিটারি পলিসির পার্ট, এটা ইনফ্লেশনের পার্ট নয়। তার মানে এটা হচ্ছে তোমার ভুল অপশন। তার মানে এই অপশনটা এবং 3 নম্বর অপশনটা হচ্ছে ভুল অপশন। তার মানে এখানে কোথায় রয়েছে, 3 নম্বর অপশনটাতে, সি তে রয়েছে আনসারটা। স্ট্যাগফ্লেশন, স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? আমরা যে একটা ইনফ্লেশন কথা বললাম, যে ইনফ্লেশন বলতে কি বোঝায়, এটা বলছে স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়। ওকে, কি কি পয়েন্ট বলেছে? 1 নম্বর কনস্ট্যান্ট রেট অফ ইনফ্লেশন। 1 নম্বর পয়েন্টে যে কোনো একটা মূল্য বৃদ্ধি একটা নির্দিষ্ট রেটে বেড়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধি একটা নির্দিষ্ট রেটে কি হচ্ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, ভালো কথা, একটা নির্দিষ্ট রেটে মূল্য বৃদ্ধি হচ্ছে। তো মূল্যবৃদ্ধি, লো ইনফ্লেশন উইথ হাই রিসেশন, ইনফ্লেশনটা কম কিন্তু রিসেশনটা সব থেকে বেশি, এইরকম কন্ডিশন। আরেকটা বলা হয়েছে হাই ইনফ্লেশন উইথ লো রিসেশন, ইয়া স্ট্যাগফ্লেশন এন্ড ইনফ্লেশন, এটা পরস্পরের সাথে সম্পর্কিত। অ্যাকচুয়ালি মানে এমন একটা সিচুয়েশন বলবো, যেমন একটা স্ট্যাগফ্লেশন কন্ডিশন হচ্ছে এমন একটা কন্ডিশন, এমন একটা কন্ডিশন, এমন একটা ইকোনমিক গ্রোথ যেখানে কি হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রচুর, যে আনএমপ্লয়মেন্ট প্রচুর, যে অ্যাকচুয়ালি কিন্তু আনএমপ্লয়মেন্ট, যেমন ফিলিপ কার্বে বলা হয়েছিল যে যত আমাদের ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশনের সাথে সাথে আনএমপ্লয়মেন্ট কিন্তু, রেট অফ ইনফ্লেশন যত বাড়বে আনএমপ্লয়মেন্ট কিন্তু তত কমবে, রেট অফ আনএমপ্লয়মেন্ট তত কমবে। বাট স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে কি হচ্ছে, যেখানে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে যাচ্ছে, এইরকম কন্ডিশন। তার মানে এটা ইনফ্লেশনই মুদ্রাস্ফীতি হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে এখানকার অপশনগুলো হিসাবে 4 নম্বর অপশনটাই হচ্ছে কারেক্ট অপশন, যে আনএমপ্লয়মেন্ট বা স্ট্যাগফ্লেশন এমন একটা কন্ডিশন যেখানে আনএমপ্লয়মেন্ট রেট হাই, ওকে, এমপ্লয়মেন্টের সাথে সাথে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব বেড়ে যাচ্ছে, এইরকম কন্ডিশনকে আমরা স্ট্যাগফ্লেশন বলে থাকি। ক্লিয়ার হলো? স্ট্যাগফ্লেশন বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখা হয় তাহলে দেখো 23 নম্বর কোয়েশ্চেন। 23 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ এ ডিফ্লেশন, ডিফ্লেশন সম্পর্কে একবারে সঠিক একটা ব্যাখ্যা দেয় এখানে নিম্নলিখিত কোন পয়েন্টটি? যে প্রাইসটা মানে একটা ইকোনমিতে ঠিক ইনফ্লেশনের উল্টোটা, ইনফ্লেশনে যেটা আমরা পড়ছিলাম সেটা উল্টোটা পড়বো। ইট ইজ এ সাডেন ফল ইন দ্য ভ্যালু অফ এ কারেন্সি এগেইনস্ট আদার কারেন্সি, নো, একদম নয়, একদম নয়, যে অন্য কারেন্সির রেসপেক্টে দাম কমে গেল তা নয়, সেটা আলাদা জিনিস। ইট ইজ এ পারসিস্টেন্ট রিসেশন ইন বোথ দ্য ফিনান্সিয়াল এন্ড রিয়েল সেক্টর অফ ইকোনমি, না এটাও নয়। ইট ইজ এ পারসিস্টেন্ট ফল ইন দ্য জেনারেল প্রাইস, দাম কমে যাচ্ছে, গুডস এন্ড সার্ভিসের দাম কমে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফ্লেশন।
ওকে, ইট ইজ এ ফল ইন দ্য রেট অফ ইনফ্লেশন ওভার এ পিরিয়ড অফ টাইম, নো, এটাও না। তার মানে সি নম্বর অপশনটা হচ্ছে রাইট আনসার। 27 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি সেই ক্ষেত্রে কি দেখব, which one of the following governmental steps has proved relatively effective in controlling the double digit rate of inflation? যে ডবল ডিজিট মানে তোমার ইনফ্লেশন 10 এর উপর চলে গেছে, যখন ইনফ্লেশন গ্রেটার দেন 10 এর উপর চলে যাবে তখন এই ইনফ্লেশনটাকে সরকার বলছে কম করার জন্য কোন মেথডটা অ্যাপ্লাই করতে পারে, সব থেকে কোন মেথডটা ভালো মেথড বলা যেতে পারে। বলছে সে প্রোডাকশন উৎপাদনটাকে বাড়িয়ে দেবে, সমস্ত কনজিউমার গুডের যে সমস্ত মানুষ খায় সেই সমস্ত গুডসের প্রোডাকশন বাড়িয়ে দেবে, উৎপাদন বাড়িয়ে দেবে। স্ট্রিমলাইন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাবলিক মানে পিডিএস সিস্টেম, পিডিএস সিস্টেমের সে কি করবে, মানে এ করে দেবে, স্ট্রিম লাইন করে দেবে, একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেবে। পারসুইং অ্যান এক্সপোর্ট ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি, যে এক্সপোর্ট করতে পারবে, এক্সপোর্ট কেন, এক্সপোর্ট হলে তো সাপ্লাই কমে যাচ্ছে, তার মানে এক্সপোর্টের ক্ষেত্রে সে একটা স্ট্র্যাটেজি ফলো করবে। কন্টেনিং বাজেটারি ডেফিসিট অ্যান্ড আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার্স, সে কি করছে সেইগুলো জায়গাতে সে চেঞ্জেস করবে। তাহলে হুইচ অপশন ইজ দ্য কারেক্ট অপশন এই 27 এর ক্ষেত্রে? তো আমরা প্রথমেই আমি বলি যে বাজেটারি এক্সপেন্সটাকে, এই পয়েন্টটা বুঝতে গেলে আমাকে আর ক্লিয়ার হয়ে যায়। বাজেটারি ডেফিসিট বলতে যেটা বোঝায় সেটা হলো যে সরকার সমস্ত জিনিস থেকে রিসিভ যে পাচ্ছে, ট্যাক্স বাবদ হোক বা যে কোনো জিনিস থেকে যা রিসিপ্ট পাচ্ছে এবং সরকারের যা খরচ, সেটা রেভিনিউ হতে পারে বা ক্যাপিটাল হতে পারে, সেই ক্ষেত্রে ওকে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পয়েন্টটা এই জায়গাতে কন্টেনিং বাজেটারি ডেফিসিট, ওকে, বাজেটারি ডেফিসিট এন্ড আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার গুলোকে সে কি করবে, প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার গুলোকে কমিয়ে দেবে, ওকে, এই জায়গাতে কন্ট্রোল করতে পারে। তার মানে 27 এর ডি নম্বর অপশনটা হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে 28 এ দেখি যে কনসিডার দি স্টেটমেন্ট পারচেজিং পাওয়ার প্যারিটি, দ্যাটস এ ভেরি ভেরি, অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞাসা করে, পিপি এর ফুল ফর্ম পারচেজিং পাওয়ার প্যারিটি। বলছে এক্সচেঞ্জ রেটস আর ক্যালকুলেটেড বাই কম্পেয়ারিং দ্য প্রাইস অফ দ্য সেম বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তার মানে পারচেজিং পাওয়ার প্যারিটি মানে আমার সহজ কথায় বলতে গেলে একজন মানুষের ক্রয় করার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় পারচেজিং পাওয়ার প্যারিটি। এই বলছে এই জিনিসটাকে ক্যালকুলেট করা হয় কিসের ভিত্তিতে, অন্য দেশের, মানে আমাদের দেশে ধরে না বাস্কেট, বাস্কেট মানে একটা শ্রেণী, ধরে নাও প্রাইমারি গুডস কে একটা বাস্কেট রাখলাম, তার মানে বলছে প্রাইমারি গুডস এর জিনিস সের দাম মানে কেনার ক্ষমতা অন্য দেশের রেসপেক্টে কত, তার মাধ্যমে এটাকে ক্যালকুলেট করা হয় কি, ওকে, সেটা দেখবো। In terms of a PIP, মানে purchasing power parity dollars, India is the 6th largest economy in the world. আমরা ডলারের সাথে যখন কম্পেয়ার করছি বলছে ইন্ডিয়া হচ্ছে 6th largest economy, পৃথিবীর মধ্যে 6th largest ইকোনমির মধ্যে ইন্ডিয়া পড়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে which option is the correct? তাহলে এই অপশনটা যদি আমরা দেখি তাহলে সেই অপশনটা কিন্তু ঠিক না, কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমরা অন্য দেশের রেসপেক্টে এটা করে থাকি, সুতরাং এ নম্বর অপশনটা হচ্ছে এখানে রাইট অপশন। ওকে, কমন বাস্কেট অফ গুডস, তার মানে এই যে অ্যাকচুয়ালি পারচেজিং পাওয়ার প্যারিটির মাধ্যমে আমরা কি করছি যে আলাদা আলাদা লোকেশন, আলাদা আলাদা দেশের সাথে আমরা একটা কমন বাস্কেটকে নিচ্ছি, কমন বাস্কেটকে নিয়ে কি করে থাকি সেটা মেজার করে থাকি যে কোন ক্ষেত্রে কার দাম বেশি বা কম, এইগুলো ব্যাপারটা দেখে থাকি। বায়ার্স মার্কেট ডিনোট, বায়ার্স মানে ক্রেতার বাজার, কাকে বলবো, ক্রেতার বাজার আমি বলেছিলাম তিনটা কন্ডিশন, একটা হচ্ছে ডিমান্ড যখন সাপ্লাইয়ের থেকে বেশি হবে, একটা হচ্ছে ডিমান্ড যখন সাপ্লাইয়ের থেকে কম হবে, আর ডিমান্ড যখন সাপ্লাইয়ের সমান হবে, যতটুকু ডিমান্ড ততটুকু। এই মার্কেটটা ডিমান্ড বেশি সাপ্লাই কম, এটাকে বলা হয় তোমার সেলার্স মার্কেট। কেন, এখানে ওরা নিজের ইচ্ছা মতো দাম বাড়াতে পারবে। এখানে যেহেতু সাপ্লাই বেশি ডিমান্ড কম, এখানে এই মার্কেটটাকে বলা হয় বায়ার্স মার্কেট, বায়ার্স মার্কেট। আর এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, এবং একটা যে কোনো ইকোনমিতে এই জিনিসটা থাকাটা খুব দরকার, এটা হচ্ছে গুড সাইন যে যতটুকু দরকার আছে ততটুকুই আমি প্রোডাকশন করছি, সাপ্লাই রয়েছে।
ওকে, তার বেসিস এই পয়েন্টটা হবে এই 25 নম্বর পয়েন্টটা, যেখানে কি বলেছে দ্য সাপ্লাই এক্সিড দ্য ডিমান্ড। তাহলে এই যে দেখো এই পয়েন্টটা, যদি সেলার্স মার্কেট হতো তাহলে এই পয়েন্টটা, তাহলে ফার্স্ট অপশনটা ঠিক হতো। তার মানে 25-এর বি নম্বর আনসারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, বি নম্বর আনসারটা ইজ দ্য